শুভ্রর চালাক মন মায়ের কথার অর্থ ঠিক ধরে ফেলল। আফরোজা লজ্জা পেয়ে গেলেন। প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এ ধরনের আলোচনা তার মোটেও ভালো লাগলো না। তিনি কথা ঘুরালেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি তবুও যাবো একবার ইয়াসমিনের কাছে, দেখি কি করে। শুভ্র শুনে বুঝতে পারল তার এই কথা মানা হবে না। মায়ের কোল থেকে আস্তে করে মাথাটা উঠিয়ে নেয়, দাঁড়িয়ে টি শার্ট ঠিক করে বলল, আমি রুমে যাচ্ছি, কিছু কাজ আছে। শুভ্রর মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোনো কথা বলতে দেখা যায় না। তুলি ছেলে মানুষই করছে, তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়ে শুভ্রকে যে বাচ্চা হয়ে যেতে হবে ব্যাপারটা এমন নয়। শুভ্র এড়িয়ে গেল। কথার ফাঁকে তবুও একদিন আফরোজাকে জিজ্ঞাসা করলো ইয়াসমিন তাকে কোনো উত্তর দিয়েছে কিনা। হয়তো কোথাও কোনো একটা হোপ ছিল, কিন্তু শুভ্রকে নারাজ করে আফরোজা জানালেন, ইয়াজিদ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত, তেমন তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত। বিয়ে হয়েছে, তুলি তো পালিয়ে যাচ্ছে না, কমপক্ষে 2 বছর যাক, উঠিয়ে দেবে তখন। দেখা গেল শুভ্র আর এতে দ্বিমত করেনি। 4 বছর কমে 2 বছর এসেছে, হোক তাহলে সেটাই। তারপর তারপর কয়েকটা দিন পরের কথা। শুভ্র তখন সবে মেডিকেল থেকে ফিরে খেতে বসেছে। আফরোজা আজ কিছুটা অন্যমনস্ক। শুভ্র খেতে খেতে জিজ্ঞাসা করলো, আম্মু, আর ইউ ওকে? ঠিক আছে তুমি? এত আপসেট লাগছে কেন তোমায়? আফরোজা মিছে হাসার ভান করলেন, বললেন, না না, আমি মন খারাপ করব কেন হঠাৎ? তুই খা, মজা হয়েছে মাছের ঝোলটা। শুভ্র মায়ের দিকে ভ্রু বাঁকিয়ে যায়। মা আজকাল বড্ড কথা লুকান। তারপরও শুভ্র পরে জিজ্ঞাসা করবে ভেবে চুপ থাকে। খাবার শেষে শুভ্র হাতে হাতে সব নোংরা বাসনপত্র রান্নাঘরে দিয়ে এলো। আফরোজা বারবার আজ দরজার দিকে চাইছেন। শুভ্র একবার সেটা লক্ষ্য করলো। আজ কি তারিখ? কেউ কি আসবে আজ? শুভ্র খাবার শেষ করে রুমে যাবে, হঠাৎ শোনা গেল পরপর 2টো কলিং বেল। আফরোজা কলিং বেল শুনে এক দৌড়ে দরজার দিকে এগোলেন। শুভ্র পেছন থেকে চেঁচালো, আস্তে আম্মু, পড়ে যাবো তো। আফরোজা শোনেননি। তিনি দ্রুত হাতে দরজা খুলে দিলেন। দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভ্র একদম স্থির হয়ে গেল। আফরোজা চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখেন। বুড়ো হয়েছেন সিদ্দিক সাহেব, কিন্তু এখনো বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন। সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোঁটাও দাগ নেই। যা দাগ করা সেটা তো আফরোজা 28 বছর আগেই করে এসেছেন। আফরোজা যেন চাইলেন ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে, কিন্তু কোথাও এক বাধা, এক জড়তা থেকেই গেল। আফরোজা 2 কদম সরলেন, কম্পিত গলায় বললেন, আব্বা কেমন আছো? ভেতরে আসো, ব্যাগটা আমার কাছে দাও। সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পিছনে, গম্ভীর গলায় বললেন। আফরোজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তেই। হাসার ভান করে কিছু বলবেন, এগিয়ে এলো শুভ্র। মায়ের পিছনে দাঁড়িয়ে বলল, ভেতর আসুন নানা যান। সিদ্দিক সাহেব বহু বছর পর শুভ্রকে দেখলেন। শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা। আফরোজার ছেলের প্রশংসা নিজের বাড়িতে সারাক্ষণই শুনেন সিদ্দিক সাহেব। যেন সবাই চায় শুভ্রর দিকে চেয়ে হলেও আফরোজাকে বাড়ি নিয়ে আসেন সিদ্দিক সাহেব। সিদ্দিক সাহেব ভেতরে ঢুকলেন, হাতের মিষ্টির ব্যাগটা সোফার টেবিলে রেখে সোফায় বসলেন। আফরোজা প্রথমে চেয়েছিলেন বাবার পাশে বসতে, কিন্তু বসলেন না। বাবার থেকে দূরে সোফায় বসে মুচকি হাসলেন। শুভ্র মায়ের পাশে সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ভ্রু কুচকে নানাজানের এক এক কাজ দেখছে। এই যে নানাজান বারবার চোখ ঘুরিয়ে তার ঘরে সাজসজ্জা দেখছেন, সেটাও লক্ষ্য করল শুভ্র। শুভ্র মনে মনে হাসে, শুনিয়ে শুনিয়ে বলে, ঘরটা আম্মুর হাতে সাজানো। সিদ্দিক সাহেব কিছু বললেন না, শুরুতেই কথা তুললেন, তোমার বাসায় আসার পেছনে কারণ আছে। ভেবো না আমি সব মেনে নিয়েছি। পুরনো ক্ষত এত সহজে ভুলে না কেউ। বাকি কথা বলার আগে আফরোজা শুভ্রর দিকে চেয়ে বললেন, শুভ্র 2 কাপ চা করে আনবি তুই? শুভ্র বুঝতে পারলো তার মা চান না শুভ্র এদের সব ক্ষত তাজার কথা শুনুক। শুভ্র ভ্রু কুচকে নানার দিকে চেয়ে রান্নাঘরে গেল। আফরোজা কথা বলেন, কাকুতি স্বরে বলেন, আব্বা আমি মাফ চাইছি পুরনো সব কাজের জন্যে। বয়স হয়েছে আমার, বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবরে গিয়েও শান্তি পাবো না। সিদ্দিক সাহেব আগের গাম্ভীর্য রেখেই বলেন, পুরনো ক্ষত মাফ করতে তোমার বাসায় আমি আসিনি, এসেছি একটা কাজে। তোমার ছোট ভাইয়ের বড় ছেলের রিশাদের বিয়ে। সবাই খুব জেদ করছিল তোমাকে বিয়েতে আসার, তাই এলাম। বিয়ের কার্ড রেখে গেলাম, আসলে এসো, না আসলে না, তোমার ইচ্ছা। আগে তো আমাদের ইচ্ছার কোনো দাম তোমার কাছে ছিল না, এখনো থাকবে সেটার আশাও নেই। শুভ্র এর মধ্যে চা করে নিয়ে এলো। ট্রেটা সোফার টেবিলের উপর রাখবে, তার আগে সিদ্দিক সাহেব উঠে পড়লেন সোফা থেকে। চায়ের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বললেন, তোমাদের বাড়ির অন্য আমার মুখে ঢুকবে না কোনোদিন, চা ফেলে দিও, আসি। শুভ্র নানাজানের এসব কাজ তীক্ষ্ণ চোখে এতক্ষণ দেখছিল। এবার আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে, তার আগে আফরোজা শুভ্রর বা হাত চেপে ধরেন। শুভ্র আটকে যায়।
দাঁতে দাঁত চেপে সিদ্দিক সাহেবের সকল অপমান গিলে ফেলার চেষ্টা করে। সিদ্দিক সাহেব চলে গেলেন। তিনি যেতেই শুভ্র এবার রাগে ফেটে পড়ল, বলল, এসব কী ধরনের ব্যবহার ওনার? আম্মু, তুমি কোনো এইভাবে বাড়ি বই অপমান করে গেল? তুমি নিজে না কিছু বললে, আর না আমাকে কিছু বলতে দিলে। বিয়ে করেছিল, বাচ্চা অবর্ষণ করার মতো নগ্ন মানসিকতা ওদের ছিল। ইটস অল অ্যাবাউট দেয়ার ফল্ট, নট ইয়ার্স। কেন এইভাবে মুখ বুঝে ওপারে সব কিছু সহ্য করো বলো তো? আফরোজা চোখের জলটুকু মুছে নিয়ে চায়ের ট্রে নিয়ে কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। শুভ্র মায়ের পিছু পিছু এলো। আফরোজা চা বেসিনে ফেলে কাপ ধুতে ধুতে বললেন, ব্যাগ গোছা, আমরা কাল তোর নানার বাসায় যাব। আব্বা বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন। শুভ্র এবার চেঁচালো, বলল, কেন যাবে তুমি বিয়েতে? তারপর সবাই আরো 5টা কথা শোনাক, তুমিও শোনো। প্রেশার হাই তোমার, খেয়াল আছে সেটা? যদি কিছু হয়েছে কি হবে, বেশি মরে যাব? আফরোজা কথাটা হেসে হেসে বললেও শুভ্রর কাছে মরতেও কথাটা একটু ভালো লাগলো না। সে কিছুক্ষণ মায়ের দিকে হাঁ করে চেয়ে থাকলো, পরপর দরজায় ঘুষি দিয়ে রেগে মেগে নিজের ঘরে চলে গেল। আফরোজা বুঝতে পারলেন শুভ্রর সামনে দুনিয়ার সবচেয়ে জঘন্য কথাটা বলা হয়ে গেছে। আফরোজা নিজের কাজে নিজেই বিরক্ত হয়ে গেলেন। চায়ের কাপ জায়গায় রেখে শুভ্রর রুমে গেলেন। শুভ্র লাইট বন্ধ করে শুয়ে আছে বিছানায়। আফরোজা যেতেই শুভ্র ওপাশ ফিরে গেল। আফরোজা হাসলেন, ছেলের মাথার পাশে বসে আলতো করে চুলে হাত রাখলো। শুভ্র রাগ দেখিয়ে শোনায়, আম্মু আমি ঘুমাবো, তুমি যাও। আফরোজা ছেলের চুলটা টেনে দিয়ে ঘুমা, আমি চুল টেনে দেই। সারাদিন রুগীদের সাথে থেকে চুল থেকেও হসপিটালের গন্ধ আসছে। বললেন। শুভ্র তেরা কণ্ঠে বলে, তুমি মিথ্যে বলবে না আম্মু, আমি রোজ শ্যাম্পু করি। আফরোজা হার মানলেন। তারপর চুল টেনে দিতে দিতে বললেন, শুভ্র, চল না বিয়েতে যাই আমরা। না। শুভ্রর স্পষ্ট জবাব। আফরোজা বললেন, তোর নানা এত দূর অবধি নিজে এসে দাওয়াত দিয়ে গেলেন, যাবি না? ওটাকে দাওয়াত দেওয়া বলে না, বাড়ি বইয়ে চেয়েছে অপমান করতে আসে বলে। নিজের বাবা নিয়ে এমন কথা শুনে আফরোজা ছেলের পিঠে থাপ্পড় বসান। চুপ, নানা নানুকে নিয়ে কি এমন কথা বলে না। শুভ্র হার মানল। আম্মু তার একদম অন্ধ। বাবা মায়ের করা হাজারটা অপমান তার চোখে পড়ে না। নিজের কোন আমলে করা একটা কাজ, তাও যা কোনো অপরাধ বলে মনে করে না শুভ্র। সেটার অপরাধ বোধ থেকে সারাটা জীবন অন্যের খোটা অপমান গিলে গেলেন। শুভ্র নীরব থেকে আফরোজা কিছু ভেবে হেসে বললেন, বিয়েতে আমরা তুলিকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে? শুভ্র এবার পাশ ফিরল। এক হাত মাথার নিচে বালিশে রেখে বাঁকা চোখে বলল, আমার দুর্বল জায়গায় হাত দিয়ে লাভ নেই আম্মু। যে বাড়িতে তোমার নিজের মূল্য নেই, সে বাড়িতে আমার বউয়ের মূল্য থাকবে সেটার আশাও করি না আমি। আফরোজা বাদ সাধলেন, বললেন, ধুর, এমন করবে না ওরা। ও বাড়ির সবার সঙ্গে আমার কথা হয়, শুধু আব্বাই রেগে আছেন, আর কেউ রেগে নেই আমাদের উপর। শুভ্র তবুও শুনল না। আফরোজা এবার থামলেন কিছুক্ষণ নীরব থেকে। তারপর একসময় কেমন মরা কণ্ঠে বললেন, আমি আমার নিজের বাড়ি একটাবার যেতে চাই শুভ্র। সে যে বিয়ে করে এসেছি আর যায়নি কখনো, কেউ বলেইনি যাওয়ার জন্যে। আজ কেউ বলেছে, স্বয়ং আব্বা বলেছে আমাদের যাওয়া উচিত, না হলে তার আশাটাকে অপমান করা হবে। আমি একবার আব্বাকে ছোট করেছি, আরেকবার করার সাহস আমার নেই। শুভ্র মায়ের কথা শুনে কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে মায়ের দিকে চাইল। পরপর নিজের সকল মতামত একপাশে তুলে রেখে আফরোজার কোলে মাথা রেখে শুয়ে বলল, কাল যাচ্ছি আমরা, পরশু বিয়ে খেয়েই চলে আসবো। আমার মেডিকেল আছে, এত ছুটি দিবে না। আর তোর বৌমাকে বলে রাখো। বলেই চোখ বন্ধ করলো শুভ্র। আফরোজা হাসলেন, আলতো করে ছেলের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। একটা সময় শুভ্র মায়ের কোলে মাথা রেখেই ঘুমিয়ে গেল। আফরোজা শুভ্রর মাথা বালিশে রাখলেন। ঘরের লাইট নিভিয়ে হেসে বললেন, কে বলবে এই ছেলে এত বড় ডাক্তার এখনো মায়ের কোলে ঘুমায়? হেসে হেসে শুভ্রর রুম থেকে বেরিয়ে গেলেন আফরোজা। সকাল সকাল দুবার কলিং বেল বাজলো, হয়তো দুধ দিতে এসেছে। আফরোজা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছেন এখনো। শুভ্র ঘুমে অন্ধ, তবুও চোখ ডলতে ডলতে এলোমেলো চুলে উঠে দরজা খুলে দিল। দরজার ওপাশে একটা ছোটখাটো লাগেজ নিয়ে তুলি হাসি মুখে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখে দুষ্টুমি হেসে তুলি বলল, গুড মর্নিং স্যার। আজ ক্লাসে যাননি আপনি, তাই ছাত্রী ক্লাস করতে আপনার ঘরে চলে এসেছে। শুভ্র তুলিকে দেখে ঘুম ঘুম চোখেই হেসে ফেলল। দরজা থেকে সরে দাঁড়ালে তুলি লাগেজ টেনে ঘরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়া সোজা শুভ্র রুমে লাগেজ নিয়ে ঢুকে গেল। শুভ্র দরজা লাগিয়ে তুলির পিছু পিছু রুমে ঢুকলো। তুলি লাগেজ সুন্দর করে একপাশে রেখে বিছানায় গিয়ে বসলো। শুভ্র দেয়ালের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলির দিকে চাইলো। তুলি শুভ্রর ঘরের চারিপাশে চোখ ঘুরিয়ে দেখে আবারও শুভ্রের দিকে চাইলো। ভ্রু নাচিয়ে বলল, কি দেখেন এত এত অবাক হয়ে আছেন কেন? আমি কি আসতে পারি না? আফটার অল এটা আমারই তো ঘর। শুভ্র হাসলো, মাথা দ্রুত দুদিকে নেড়ে বলল, অবশ্যই, তা কি খতিরদারি করবেন?
অধমকে জানেন? তুলি চুলটা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল, আপাতত একটা গরম গরম চা হলে ভালো হতো, বাকিটা পরে ভেবে দেখছি। শুভ্র কম না টিপ্পনি কেটে বলল, গরম গরম চায়ের সাথে কত গরম গরম চুমো। হাউস দ্যাট? খাতের দাড়ি কোনো কমতে রাখবো কেন? চায়ের সঙ্গে একদম খাসা চুমো বোনাস হিসেবে দেওয়া হবে। কাম। কথাটা বলে তুলির দিকে হাত বাড়িয়ে দুষ্টু হেসে এগুলো শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে তাকালো, পরপর বসা থেকে উঠে 2 কদম পিছিয়ে বলল, এত গরম গরম জিনিস খেলে আমার বদ হজম হবে, আপাতত চাই এনাফ, ওটাই নিয়ে আসুন। শুভ্র তবুও এগিয়ে এলো, তার ঠোঁটে প্রগাঢ় দুষ্টু হাসি। তুলির কাছাকাছি এলে তুলি শুভ্রর বুকে হাত রেখে ঠেলে দিতে চাইল, অথচ তুলি অমন শক্ত দেহখানা এক চুলও সরাতে পারল না। শুভ্র তুলির কোমরে হাত রেখে চেপে ধরল নিজের সঙ্গে ওকে। তুলিও এবার হার মানল, শুভ্রর গলায় হাত গলিয়ে 2 হাতে গলা জড়িয়ে ধরল। শুভ্র কপালে ঠোঁট বসালো, তারপর সরে এসে তুলিকে আপাদমস্তক দেখে নিয়ে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, বাপ্পা, নীল জামাতে তো অস্থির লাগছে। বিছানে গিয়ে জামাটা লেন্থ ভেবে দিই। চলো। 47। তুলি বলল। শুভ্র ভ্রু বাঁকালো, না বুঝে জিজ্ঞাসা করলো, কি 47? ওই যে বললেন লেন্থ মাপবেন, লেন্থ 47 আমার। আহ, শুভ্র বোকা হয়ে গেল। পরপর তুলির কৌতুক হাসি দেখে নিজেও বুঝে গেল কাহিনীটা কি ঘটেছে। হেসে ফেলল শুভ্র, তুলির কপালে 2 আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, এত দুষ্টুমি জানাটাই মেয়ে। তুলি হেসে ফেলল। শুভ্র তুলিকে ছেড়ে দিল, টি শার্টটা টেনে টুনে ঠিকঠাক করে তুলির দিকে চেয়ে বলল, চা খাবে না? আমিও খাবো, আসো একসঙ্গে খাই। তুলি শুভ্রর পিছু পিছু হেলে দুলে রান্নাঘরে গেল। শুভ্র চুলোয় 2 কাপ চা বসালো, সঙ্গে আরেক চুলোয় বসালো পরোটা। পরোটা বাজার থেকে রেডিমেড কিনে আনা, সেটাই হালকা তেল দিয়ে ভাজলো। তারপর পরোটা একপাশে প্লেটে রেখে ফটাফট আলু কেটে ভাজি বসালো। আলু ভাজি হচ্ছে, এদিকে শুভ্র 2 কাপ চা তৈরি করে তুলির দিকে 1 কাপ এগিয়ে দিল। তুলি এতক্ষণ হাঁ করে শুভ্রর রান্না দেখছিল। শুভ্র কাপ এগিয়ে দিতেই তুলি চোখ পিটপিট করে বিস্ময় নিয়ে বলল, আপনি রান্না জানেন? শুভ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আম্মু একা রান্না করে অল টাইম। আম্মু অসুস্থ হলে খাওয়া বন্ধ আমাদের, তাই শিখে নিয়েছে। এখন ফ্রি হলে আমিই রান্না করি। আম্মুকে রেস্ট দিই একটু। তুলি শুভ্রর এই মা ভক্ত দিকটা প্রচণ্ড ভালো লাগে। শুভ্র একজন আদর্শ স্যার, আদর্শ স্বামী এবং নিঃসন্দেহে একজন আদর্শ সন্তান। শুভ্র তার মাকে অসম্ভব ভালোবাসে। শুভ্রর এক হাতে যেন নিজের আত্মা নিয়ে ঘুরে বেড়ায়। মায়ের কিছু হলে সে আত্মার দেহ ছেড়ে ছুটবে। তুলি মনে মনে একটু ভয় পায়, ভবিষ্যতে তুলি আর শুভ্রর মায়ের সঙ্গে কোনো ঝুটঝামেলা হলে শুভ্র কাকে সাপোর্ট করবে। যদি আফরোজা কোনোদিনও শুভ্রকে তুলিকে ছেড়ে দিতে বলেন, শুভ্র ছেড়ে দিবে? হয়তো দিবে। তুলি নিজের উল্টাপাল্টা চিন্তায় নিজেই বিরক্ত হলো। এমনটা কেনই বা হবে? তুলি কখনোই শুভ্র বা আফরোজার মনে কষ্ট দিবে না, কিন্তু যদি কোনো অঘটন না চাইতেই ঘটে। তুলি থমকে গেল, তুলি থামে। তারপর চায়ের কাপটা একপাশে রেখে শুভ্রর কাছে আসে। শুভ্র তখন চা খেতে খেতে আলু ভাজি নাড়ছে। তুলি গিয়ে শুভ্রর বাহু চেপে ধরে বলে, সেই দিকে ঘুরুন। তুলির গলা কিছু ঠিক লাগছে না। শুভ্র হাতের কাজ সেরে তুলির দিকে ফিরল। তুলি শুভ্রর বুকে ডান হাত রাখলো। শুভ্র তুলি সেই হাতের দিকে একবার চেয়ে আবারও তুলির দিকে তাকালো, ভ্রু বাঁকালো। শুভ্র তুলি থামলো, গলা ভিজিয়ে হঠাৎ করে জিজ্ঞাসা করলো, আপনার আম্মু মানে আন্টি আমায় ঠিক কতটা পছন্দ করেন, সত্যি করে বলুন আমায়। শুভ্র এই ধরনের প্রশ্ন শুনে প্রথমে কিছুটা অবাক হয়েছে, পরপর তুলির আগ্রহ দেখে বলল, যতটা ভালোবাসলো নিজের একমাত্র ছেলেকে জোর করে তার মতের বিরুদ্ধে শুধুমাত্র তোমার উপর ভরসা করে বিয়ে পড়িয়ে দেন, ততটা পছন্দ করেন। তুলি শুনে থমকে যায় কিছুক্ষণের জন্য, পরপর আরও একটা প্রশ্ন করে, আর আপনি আপনি আমায় কতটা পছন্দ করেন? তুলির গলা প্রশ্নটা করার সময় একটু কাঁপলো যেন। শুভ্র হয়তো আন্দাজ করতে পারলো তুলির ভয়টা ঠিক কোথায়। শুভ্র থামলো, তার ডান হাতটা তুলির গালে রাখলো। গরম হাতটা গালে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুলি কেঁপে উঠল। শুভ্র উত্তর দিল, আম্মু যেভাবে এতটা বছর ধরে আব্বুকে মনে রেখে দিয়েছে, যৌবন গেলে স্বামী হারানোর পরও লোকের কথা বিয়ের পেরেতে বসেনি, আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসে তুলি। ভালোবাসা বোঝার পর তুমি আমার প্রথম এবং তুমিই শেষ, শুনেছ? তুলি শোনে, গলাটা কাঁপলো বোধহয় খানিক। তুলি আবেগে নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরলো শুভ্রকে। শুভ্র জড়িয়ে ধরলো। শুভ্র বুঝতে পারছে উত্তরটা তুলির মনোপুত হয়েছে। শুভ্র হাঁপ ছাড়লো। তুলি সন্দেহ করেছিল মায়ের জন্য কোনোদিনও শুভ্র তুলিকে ছেড়ে দিবে কিনা, অথচ শুভ্র জানে তার আম্মু যে সবসময় ছেলে সুন্দর এক সংসারের স্বপ্ন দেখেন, তার পক্ষে কোনোদিনও তুলিকে ছেড়ে দেওয়ার কথা মাথায় আসবে না। তুলি অবুঝ, এই বাড়ি আসুক, কটা দিন গেলে নিজেই বুঝে নিবে। হঠাৎ নাকে কিছু পোড়ার গন্ধ এলে শুভ্র তুলিকে ছেড়ে দিল। দ্রুত গিয়ে আলু ভাজি চুলা থেকে নামিয়ে নিল। পোড়া গন্ধে পুরো রান্নাঘর ছড়িয়ে গেছে। তুলি ঠোঁট উল্টে বলল, জ্বলে গেছে নাকি? শুভ্র আলু ভাজি নেড়ে ছেড়ে দিল, তারপর কাতর কণ্ঠে বলল, এইভাবে রান্নাঘরে তোমার এত প্রেম পেলে তো বিপদ। ঘরের সবার তাহলে জলা খাবার খেতে হবে। ও গড।
দুপুরে তীব্র রোদ গায়ে পড়ছে, সূর্যের তীব্রতাটা আজ অনেকটাই বেশি। শুভ্ররা তৈরি হয়ে নিচে নেমেছে। শুভ্র গাড়ি পার্কিং থেকে বের করে সামনে আনলো। আফরোজা পেছনে উঠে বসলেন। তুলি সামনে আর শুভ্র ড্রাইভ করছে। গাড়ি চলছে। শুভ্র গাড়িতে সফট মিউজিক ছেড়ে দিয়েছে। তুলি জানালার দিকে চেয়ে আছে। আফরোজার সাথে আছে দেখে তুলি মাথায় ওড়না তুলে রেখেছে, কিন্তু বাতাসের ঝাপটায় ওড়না বারবার পড়ে যাচ্ছে। দেখা গেল তুলি এক প্রকার হিমশিম খাচ্ছে ওড়না সামলানো নিয়ে। আফরোজা পেছন থেকে তুলির ওড়নার সঙ্গে যুদ্ধ করা দেখছেন, তাই তিনি আগ বাড়িয়ে বললেন, এই তুলি, ওড়না পরে রেখেছিস কেন এত গরমে? গাড়িতে আমি আর শুভ্র ছাড়া কে আছে? আর মাথায় কাপড় দেওয়া লাগবে না। শুভ্র এবার তুলির দিকে চাইলো, বলল। খুলে ফেলার প্রবলেম হলে। তুলি যেন হাঁপ ছেড়ে বাঁচলো। মাথা থেকে কাপড় সরিয়ে গলায় জড়ালো। আফরোজা চোখ বন্ধ করে শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন বোধহয়। তুলি জানালার দিকে চেয়ে আছে। শুভ্র এই ফাঁকে আফরোজার দিকে একবার তাকিয়ে সতর্ক হয়ে নিল। পরপর বাম হাতটা দিয়ে আলগোছে তুলির নরম ডান হাতখানা চেপে ধরলো। সঙ্গে সঙ্গে তুলি সতর্ক হয়ে শুভ্রর দিকে চেয়ে পেছনে একবার আফরোজাকে দেখলো। না, ঘুমাচ্ছেন। তুলি শুভ্রর দিকে চাইলো। শুভ্র এক হাতে গাড়ি ড্রাইভ করছে। তুলি ফিসফিস করে বলল। এত প্রেম গাড়িতে না দেখালে চলে না? শুভ্র আস্তে কণ্ঠে বলল। বেডরুমে তো দেখাতে চেয়েছিলাম, সুযোগই দিল না। শেষের কথাটা কাতর কণ্ঠে বলল শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো। এমন করে বলছেন যেন কতদিনের উপোস আপনি। 2 সপ্তাহ 14 ঘন্টার উপোস আমি। তুলি বুঝলো না শুভ্রর কথা। কি গুন্ড শুভ্র? তুলি প্রশ্ন করলো। 2 সপ্তাহ 14 ঘন্টা মানে? শুভ্র এবার দুষ্টু হাসে। তুলির দিকে চেয়ে চোখ টিপে টিপে বলে। সাজেকে সে রাতের কথা ভুলে গেছো? বৃষ্টি ভেজা রাত, ভেজে শাড়িতে তুমি, আমাদের গরম নরম হানিমুনের বিছানা। ওয়াও, আমি আর ভাবতে পারছি না এমন রাত বারবার আসুক। তুলি শুভ্রর এমন বেলাজ কথা শুনে কেসে উঠলো। ততমত খেয়ে বলল। অসভ্য পুরুষ, আপনার মুখে লাগাম দিন। লাগাম? কার জন্য দিব? তোমার জন্য? বউ না তুমি আমার? শুভ্র একের পর এক বেলাজ কথা বলছে, আর তুলি বারবার খিচিয়ে উঠছে। শুভ্র যেন আজ থামছেই না, সিসিমপুরের ন্যায় চলছেই তার বেলাজ কথাবার্তা। তুলি তাই শুভ্রকে থামাতে এক পর্যায়ে তেতে উঠে বলল। আপনি যদি এখন দয়া করে চুপ থাকেন তাহলে আজ রাতে যেন যেটা চাইছেন সেটা পাবেন। তাও চুপ থাকুন, আমার কান জ্বলছে। আল্লাহ! জন্মের পর শুভ্র নানা বাড়ি প্রথম এলো। মায়ের দুঃখের শুরুটা তার নানা বাড়ি ছিল বিধায় কোনোদিন এখানে আসার ইচ্ছাও জাগেনি। তবে আজ আফরোজা জোড়াজোড়িতে আসতে হলো। শুভ্র চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়ালো। আফরোজা কাঁধে হাত রেখে এগিয়ে গেল সামনে। তুলি পেছনে পেছনে আসছে। শুভ্রদের নানা বাড়ি খুব বিশাল, 20 ডেসিমেল জায়গার উপর করা চৌধুরী ভবন। তুলি বাড়িটা বড্ড বিস্ময় নিয়ে দেখছে। বাড়ির ভেতর মস্ত বড় দুটো পুকুর। একটা পুকুরে কয়েকটা বাচ্চা গোসল করছে, আরেকটা পুকুরে জাল ফেলা বাগানো আছে। তুলি এসব দেখছিল। অনেক বছর পর আফরোজা বাপের বাড়ি এসে আবেগপ্রবণ হয়ে গেলেন। তার চোখ দুটো ছলছল করছে। আফরোজাদের বাড়ির ভেতরে ঢুকতে দেখে চৌধুরী ভবনে হইচই লেগে গেল। দৌড়ে কটা মেয়ে ফুপু বলে আফরোজার পাশে ঘিরে ধরল। পেছন পেছন এলো ভাইয়ের বউরা। সবাই আফরোজাকে বড্ড আদর করছেন। হালচাল জিজ্ঞাসা করলেন। আফরোজার কথা একই বলার আছে, সে তো মাতোয়ারা বাড়ির সবার আচরণ দেখে। এক পর্যায়ে সবার নজর গেল শুভ্রর উপর। শুভ্র তাদের তাকানো দেখে সালাম করলো। আফরোজার বড় ভাইয়ের বউ ফাহিমা এগিয়ে গেলেন, শুভ্রর মুখটা আদর করে দেখলেন। তারপর হেসে আফরোজাকে বললেন। আমাদের শুভ্র তো খুব বড় হয়ে গেছে। তা আপা, ছেলের বিয়ে দিবা না? বউ কবে আনবা ঘরে? আফরোজা কিছু বলতে যাবেন তার আগে শুভ্র হালকা হেসে তুলিকে কাছে আসতে ইশারা করলো। তুলি ধীর পায়ে শুভ্রর পাশে এসে দাঁড়ালো। শুভ্র পরিচয় করিয়ে দিল। মামি, আমার স্ত্রী প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর কথাটা বলার সাথে সাথে সম্পূর্ণ ঘর নীরব হয়ে গেল। ফাহিমা অবাক চোখে তুলিকে দেখছেন। সবার চোখ তুলির উপর পড়তেই আপাদমস্তক কুঁকড়ে গেল তুলি। এভাবে তাকে দেখছে কেন সবাই? ফাহিমা কিছুক্ষণ পর হাসার ভান করে তুলির মুখটা ধরে বললেন। খুব সুন্দরী, শুভ্রর সঙ্গে মানিয়েছে। পাশ থেকে ছোট ভাইয়ের বউ উর্মিলা বলে বসলেন। তবে আমাদের তানিকে আরো বেশি। আহ চুপ, ওদের ভেতরে নিয়ে আসো। ফাহিমা কথা শেষ করতে দিলেন না উর্মিলাকে। উর্মিলা মুখটা কাচুমাচু করে আফরোজাদের নিয়ে ভেতরে গেলেন। তুলির একদমই তাদের কথাটা ভালো লাগলো না। তানিকে কি হয় শুভ্রর? তুলি বাকি কিছু ভাবতে পারে না। তার আগে তুলিকে বাচ্চা কাচ্চারা ঘিরে ধরলো। সবাই আফরোজাদের নিয়ে একটা ঘরে এলো। ঘরে বিছানায় শুয়ে আছেন একজন বৃদ্ধ মহিলা। মহিলাটা আফরোজার মা খোদেজা বেগম। তিনি এখন বিছানায় থাকেন। প্রসাব পায়খানা সবই বিছানায় করেন। তার জন্য কাজের লোক রাখা হয়েছে, তিনি দেখভাল করেন আফরোজার মায়ের। আফরোজা মায়ের পাশে এসে বসলো। শুভ্র দাঁড়ালো খোদেজার মাথার পাশে। শুভ্র একবার স্যালাইন দেখলো, স্যালাইন চলছে তার। শুভ্র পাশে থাকা ফাহিমকে জিজ্ঞাসা করলো। স্যালাইন কি সবসময় দেওয়া লাগে? হ্যাঁ, উনি মুখে খেতে পারে না সবসময়, তাই বেশিরভাগ সময়
স্যালাইন দিয়ে খাওয়ানো হয়। ফাহিমা শুভ্র পাশে থাকা ফাহিমাকে জিজ্ঞাসা করলো। ফাহিমা উত্তর দিল। আফরোজা খোদেজার মুখটা ছুঁয়ে ছুঁয়ে দেখলো, জ্ঞান নেই খোদেজার, কাউকে এখন চিনেন না, বুঝেনও না কিছু। আফরোজা তবুও বলল, আম্মা, আম্মা, আমি আফরোজা আসছি গো, শুনতে পারছো তুমি আমাকে? ও আম্মা। খোদেজা শুনেন কিন্তু জবাব দিতে পারেন না। আফরোজা তবুও কথা বলতে থাকেন। শুভ্রকে দেখিয়ে বললেন, আম্মা, ও শুভ্র, তোমার নাতি, আমার ছেলে শুভ্র, এদিকে আয়। শুভ্র এগিয়ে গেল। আফরোজা শুভ্রর গা ছুঁয়ে ছুঁয়ে দেখাচ্ছেন খোদেজাকে। তারপর তুলিকে ডাকলেন। আম্মা, ও তুলি, শুভ্রর বউ, দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। ও আম্মা, শুনো তুমি আমারে। খোদেজা চোখ পিটপিট করলেন, মুখ দিয়ে গোঙানি বের হলো শুধু। আফরোজা দীর্ঘশ্বাস ফেললেন। মা বাবা বৃদ্ধ কেন হয়? এদের কি কখনো কোনো শক্তি দিয়ে চির যৌবনা করা যায় না? চৌধুরী বাড়িতে দুপুরে বিশাল আয়োজনে খাবার দাবারের আয়োজন করা হলো। সিদ্দিক সাহেব মাত্রই বাজার থেকে ফিরলেন। তিনি ফিরতেই আফরোজা এগিয়ে গেলেন তার দিকে। সিদ্দিক সাহেব আফরোজাকে দেখে হাত উঁচু করলেন, গম্ভীর গলায় বললেন, এসেছো তবে? এ বাড়িতে সবার সঙ্গে তোমার মেশের অনুমতি আছে, শুধুমাত্র আমার আশেপাশে আসার কোনো অনুমতি নেই। এই, ওদের খাবার সাজাও। কথাটা বলেই চলে গেলেন সিদ্দিক সাহেব। ভাগ্যে শুভ্র আশেপাশে নেই, না হলে কেলেঙ্কারি ঘটে যেত। আফরোজা হাঁপ ছাড়লেন। রাতটুকু আসলো। শুভ্র জানা মতে সবকিছু এখন অবধি ভালোই চলছে, তবে আসার পর থেকে নানার সঙ্গে দেখা হয়নি একবারও। শুভ্র বুঝে দেখা না পাওয়ার পিছনে কারণ কি, তাই সেও আগ বাড়ায় না। রাতের খাবার শেষ হলে শুভ্র বেসিনে হাত ধুতে যায়, তুলিও যায়। তখন বেসিনে শুভ্র হাত ধুচ্ছে, তুলি পাশে ঝুটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র হাত ধুয়ে তোয়ালেতে মুছল। রুমে যাওয়ার আগে তুলির কানে ফিসফিস করে বলে গেল, রুমে আসো, অপেক্ষা করছে। শুভ্র তুলির গা ঘেঁষে রুমে চলে গেল। তুলি হা হয়ে শুভ্রকে দেখল। এই শুভ্রর সঙ্গে বিয়ের শুরুর সময়ের শুভ্রর কোনো মিল নেই। অবাস্তব লাগছে শুভ্রকে তুলির কাছে। শুভ্র কখন থেকে এতটা নির্লজ্জ হলো? কোন কুলক্ষণে যে রাতের কথাটা তুলি তুলেছে? নিজের উপরই রাগ লাগছে তুলির। রাতের খাবার শেষ হওয়ার পরও তুলি ভয় আর রুমে গেল না। বাচ্চাদের সঙ্গে গল্পে মন দিল। গল্পের মধ্যেও বারবার শুভ্র রুমের দিকে তাকাচ্ছে। শুভ্রই ডাকলো বলে। ডাকলে যাবে কিভাবে তুলি? দৌড়ে? ছি, তুলির বুকটা কাঁপছে, দুরু করছে। কিভাবে মুখোমুখি হবে অমন নির্লজ্জ এক শুভ্রর? মনে হচ্ছে এই প্রথম দুজনের কাছাকাছি আসা, প্রথম স্পর্শ, প্রথম লজ্জা। তুলি বাচ্চাদের সঙ্গে লুডো খেলছিল। হঠাৎ করে একটা মেয়ে এলো, তুলির পাশে বসে শুরুতেই জিজ্ঞাসা করে বসলো, তুমি শুভ্র ভাইয়ের ছাত্রী ছিলে না? তুলি আচমকা এমন প্রশ্নে কিছুটা বিব্রত হলো। পাশ থেকে একটা বাচ্চা বিরক্ত হয়ে বলল, তানি আপু, বিরক্তি করো না তো খেলার মধ্যে, যাও যাও। তানি চোখ গরম করে হিয়ার দিকে তাকালো, বলল, বড়দের সাথে এভাবে যাও যাও করে এই কথা বলি হিয়া? বলবো তোর আম্মুকে? হিয়া খামোখা বকা খাচ্ছে দেখে তুলি বলল, হিয়া আমরা পরে খুলবো। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। হিয়া শুনলো না, বাকি বাচ্চারাও তেমনই শুনলো না। হিয়া নাছর বান্দার মতো বলল, কাকি, এই চালটা শেষ করি প্লিজ, তারপর পাক্কা ঘুমিয়ে যাব, প্রমিস। তুলি হাসলো, বলল, ঠিক আছে, এই চাল শুধু। তারপর তুলি আবারও খেলায় মন দিল। তানি পাশ থেকে এসব দেখলো, তারপর আবারও প্রশ্ন করলো। কবে থেকে প্রেম তোমাদের? তুলি অবাক হলো। লুডো খেলা পজ করে তানির দিকে চেয়ে প্রশ্ন করলো, প্রেম? কিসের প্রেম? শুভ্র ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে প্রেম করে নয়? তানি যেন তাচ্ছিল্য করে বলল। তুলি এবার বিরক্ত হলো, কড়া গলায় বলল, আমাকে শুধু স্যার আম্মু মানে তোমাদের ফুপু পছন্দ করে এনেছেন, প্রেম করে বিয়ে নয় আমাদের। হ্যাঁ সেটাই, আগে চয়েস ছিল, তাই ফুপুও হয়তো শুভ্র ভাইয়ের মুখের দিকে চেয়েই রাজি হয়েছেন। এখন লোক থাকতে অ্যারেঞ্জ ম্যারেজ করে প্রচার করছো, রাইট? তানির মুখে তুলি এতগুলো কথা শুনে কান জ্বলে গেল মনে হলো। তুলি খেলা কোনো রকম শেষ করে উঠে দাঁড়ালো, তানির দিকে চেয়ে বলল, তোমার যা ইচ্ছে ভাবো, আমাদের বিয়ে প্রেম করেই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজই হোক, বিয়ে তো হয়েছে। কিভাবে হয়েছে ডাজন্ট ম্যাটার। কথাটা বলে তুলি রুমে চলে গেল। তুলি রুমে ঢুকে দরজার খিল তুলে দিল। শুভ্র বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তুলি রুমে ঢুকতেই শুভ্র আফসোসের সুরে শোনালো, আর এলেই কেন? রাতে শেষ করে আসতে। তুলি কোনো কথা বলল না, সোজা শুভ্রর পাশে বসে সরাসরি প্রশ্ন করলো, আপনার সঙ্গে এ বাড়ির তানি মেয়েটার বিয়ে ঠিক ছিল, সত্যি করে বলুন। কে জানে কার কথা বলছো তুমি? শুভ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলো। তুলি লম্বা করে শ্বাস ফেললো, রাগটুকু কন্ট্রোল করে তারপর বলল, আপনার মামার মেয়ে, আপনি চেনেন না? না, আমি তো আজকে প্রথম এলাম নানা বাড়ি। ওদের সঙ্গে এর আগে আম্মুর যোগাযোগ থাকলেও আমার ছিল না। কেন বলো তো? তুলি বুঝতে পারলো শুভ্র যেখানে তানিকে চিনেই না, সেখানে অযথা এসব নিয়ে কথা বাড়ানোর দরকার নেই। নিজেদের সুন্দর মুহূর্তটুকু একটা বাইরের মেয়ে নিয়ে ঝগড়া করে কাটাতে চায় না তুলি নিজেকে শান্ত করলো। বিছানা থেকে উঠতে উঠতে বলল, আমি ফ্রেশ হয়ে আসি, ঘুমাবো। শুভ্র ঘুমাবো শুনে দ্রুত তুলি শাড়ির আঁচল চেপে ধরে আবারও বিছানায় বসিয়ে দিল, বলল, ঘুমাবে মানে?
আজ রাতে কোনো ঘুম নেই। তো রাতে কি হাডুডু খেলবেন? হ্যাঁ, হাডুডুই খেলবো। সকালে কি কথা হয়েছিল মনে নেই, নাকি আমি মনে করিয়ে দেব? তুলি বুঝলো শুভ্রর কথার ধাঁচ কোথা থেকে কোথায় যাচ্ছে। তুলি নজর লুকিয়ে পড়ল। কোনো কথা টথা হয়নি, আমি গাড়িতে ঘুমিয়েছিলাম। শুভ্র বাঁকা চোখে চাইল, দুষ্টু হেসে বলল, আমি কখন বললাম গাড়িতে আমাদের কোনো ব্যাপারে কথা হয়েছে? অন্য কথা তো হতে পারতো। দ্যাট মিন্স তোমার সব মনে আছে। জলদি যদি আমার উইশ পূরণ করো, আর দেরি নয়। তুলি লজ্জায় বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো, চুলে বেনি করতে করতে বলল। ঘুমান, এত রাতে কেউ আলাদিনের চিরাগ নিয়ে বসে নেই আপনার উইশ পূরণ করতে। শুভ্র উঠে আসলো, তুলির পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো তুলিকে পেছন থেকে, সফট কাঁধে নাক ঘষে বলল, তুমি আমার আলাদিনের চেরাক। আজ অধমের 3টি উইশ পূরণ করো প্লিজ, আমার আলাদিনের চেরাক। তুলি এমন স্পর্শে কেঁপে উঠল। কাঁধে শুভ্রর খোঁচা খোঁচা, দাড়ির ঘষা লাগছে খুব তুলির। তুলি চোখ বন্ধ করলো, মিনমিন করে বলল। কি উইশ? শুভ্র তুলির কাঁধে নাক ঘষল, গভীরভাবে কাঁধে চুমু খেলো একটা। অনুভব করলো তুলির ফিনফিনে শরীরে কাঁপুনি। শুভ্র গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, মজুরা ডান্স দেখাবে আমাকে। সঙ্গে সঙ্গে তুলি চমকে চোখ খুলে ফেললো। জোর করে শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নো ওয়ে, আমি পারবো না, ছি। শুভ্র এগিয়ে এসে বলল, উফ তুলি, আমি ওর হাজব্যান্ড, আমার সামনে কিসের ছে? তবুও ছি, আপনি আমার নিয়ে এইসব আসলে চিন্তা করেন। শুভ্র এগিয়ে এসে চেপে ধরলো তুলিকে নিজের সঙ্গে, কানে ঠোঁট ছুঁয়ে বলল, বউ তুমি আমার, তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালেন আমার জন্য। তুলি পুনরায় ধাক্কা দিল শুভ্রকে, নিজের থেকে শুভ্রকে আলগা করে বলল। পারবো না আমি, অন্য কিছু বলেন। শুভ্র তুলির এভাবে ধাক্কা দেওয়ায় ভেতরে ভেতরে ব্যথিত হলো, সঙ্গে অপমানিত হলো। সে বোধহয় তুলিকে জ্বালাচ্ছে ভীষণ। কথাটা তোলা হয়তো ঠিক হয় নাই, তাই শুভ্র সব ভেবে আর জোর করলো না তুলিকে। মুখটা গম্ভীর করে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে শুভ্র লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি এখনো আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে। শুভ্র কি কষ্ট পেল? হয়তো পেয়েছে, নাহলে শুভ্র এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়তো না। তুলি দোটানায় পড়ে গেল, কি করবে বুঝতে পারলো না। শুভ্র ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ কোথা থেকে মোমবাতি কতগুলো জ্বলে উঠায় চোখ খুলল সে। শুনতে পেল গান বাজছে। শুভ্র গানটা শুনে অগোচরে হেসে ফেলল, বিছানা থেকে উঠে বসলো, মুখে ইচ্ছে করে রাগ ভাব ধরে রাখলো। তুলি ফিনফিনে একটা পাতলা শাড়ি পরে শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। শুভ্র হাত ছিল না, রাগ দেখে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল। তুলি গান গাইলো। তুলি পেছন থেকে জড়িয়ে ধরলো শুভ্রকে, শুভ্রর বুকে 2 হাত ঘুরিয়ে জাপটে ধরলো পেছন থেকে তাকে। শুভ্র ভাব নিয়ে তুলির হাতটা ছাড়িয়ে নিয়ে অন্য পাশে গেল। তুলি মুখ ভেঙে আবারও এগিয়ে এলো। তুলি আবেদনময়ী অঙ্গভঙ্গি করে শুভ্রর সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরলো, তারপর কোমর বাঁকিয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। শুভ্র এক হাতে তুলির কোমর ধরে তুলিকে আবারও সোজা করে ফেলে। তুলির 2 হাতে গলা জড়িয়ে ধরে শুভ্র। গাইলো তুলি। শুভ্র গলা থেকে তুলির হাত ছাড়িয়ে নিল, হেঁটে বিছানার পাশে এসে দাঁড়ালো সে। তুলির নিচে শুভ্রর মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। শুভ্র হাত দিয়ে আঁচল তার মুখের সামনে থেকে সরিয়ে দিল। তুলি শুভ্রর দিকে চেয়ে রাগ দেখিয়ে আবারও 2 হাতে জাপটে ধরলো শুভ্রকে। পিঠে চিমটি কাটলো একটা। শুভ্র ব্যথায় কুকিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর ঠোঁটে আঙ্গুল রাখলো, তারপর আঙ্গুলটা শুভ্রর সারা মুখে ছুঁয়ে তুলি গাইলো। শুভ্র তুলির চোখের দিকে চাইলো। ও চোখ যেন শুধু কোনো চোখ নয়, আস্ত এক মায়ার সমুদ্র। ডুবে যায় শুভ্র। শুভ্র আর রাগ করার ভান করতে পারে না। 2 হাত কোমর পেঁচিয়ে ধরে তুলির। তুলিও বাকি গান শেষ করলো, একে অপরের চোখের দিকে চেয়ে। গান শেষ হলো, অথচ এখনো দুজন দুজনার চোখের দিকে চেয়ে আছে। শুভ্র এগিয়ে এসে তুলির কপালে চুমু বসালো, নেশালো গলায় বলল, থ্যাংক ইউ আমার এই কাঠখাট্টা জীবন আসার জন্য। তুলি শুভ্রর চুল এলোমেলো করে দিয়ে মুচকি হেসে বলল। রাগ কমেছে? হেসে ফেললো শুভ্র, উত্তর দিল না। কিছু কথা বলে নয়, করে বোঝাতে হয়। শুভ্র আলগোছে তুলির কোমরে হাত রেখে পাজা কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। নরম বিছানায় তুলির পিঠ ঠেকতে তুলি ফিসফিস করে জিজ্ঞাসা করলো। বাকি দুটো উইশ? শুভ্র তুলির উপর নিজের সমস্ত ভাত ছেড়ে দিয়ে বলল। ওগুলো বিশেষ মুহূর্তের জন্য তোলা রইল। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে হাসলো। শুভ্র তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেলো। শাড়ির আঁচল সরানোর আগে ফিসফিস করে বলল, চলো ডুবে যাই কোথায়? সুখের সমুদ্রে। তুলি চোখ লুকালো, অন্যদিকে চেয়ে লাজুক গলায় বলল, আমি সাঁতার জানি না। তাহলে আসো শিখিয়ে দিই। কথাটা বলে শুভ্র তুলির শাড়ির আঁচল সরিয়ে ফেললো। তুলির গলায় ঠোঁট ছুঁতেই 2 হাতে তুলি আগলে ধরলো শুভ্রকে। মানুষটা যখন ছোঁয় তুলির এত কেন ভালো লাগে? অন্য কেউ সামান্য হাতটা ধরলেও তুলির গা খিনখিন করে, অথচ স্বামী শুভ্রর প্রতিটা স্পর্শ তুলিকে যেন স্বর্গ দেখায়। তুলি চোখ বন্ধ করা অবস্থায় ফিসফিস করে শুভ্রকে বলল, ভালোবাসি।
শুভ্র মাথা তুলে তুলির চোখে চোখ রেখে মৃদু হেসে জবাব দেয়। জানি তো। বলেই হালকা হেসে তুলির কপালে চুমু খেলো, অতঃপর আবারও ডুবে গেল তুলির মধ্যে। দম্পতির এই রাতটা কাটলো অত্যন্ত সুখে আনন্দে। রান্নাঘরে বিয়ে বাড়ির খাবার রাঁধা হচ্ছে। বাড়ির বউরা বাবুর্চিদের খাবার রান্নার উপকরণ একে একে এগিয়ে দিচ্ছেন। কতজন বাড়তি লোকও এসে বসেছে চেয়ার নিয়ে। মহিলারা গল্প করতে করতে রান্না করছেন। তুলি তখন সবে রান্নাঘরে ঢুকবে বলে রুম থেকে বেরিয়েছে। শুভ্র গোসলে গেছে, বাথরুমে যাওয়ার আগে বলে গেছে সে ফিরে এসে যেন তুলিকে সামনে পায়। তুলি শুভ্রর কথা শুনেনি। ওই নির্লজ্জ পুরুষের কথা শোনা মানে তুলি রাত সারাদিন ঘর থেকে না বেরোনো। বিয়ে বাড়িতে এসেছে, টুকটাক সাহায্য না করলে কেমন খারাপ দেখায় না। তুলি রান্নাঘরে ঢুকবে তখন কানে এলো এক মহিলা বলছেন, তানির মার মনটা ভাঙলো শেষ অবধি। আফরোজা তো ছেলের বউ সমেত বিয়ে খেতে এলো। ফাহিমা মশলা বাটছেন। উত্তর দিলেন তিনি। কপালে নাই তো কি আর করার। আমি ভালো মানুষ, ভাবলাম আফরোজা আপার দুঃখ এবার শেষ করে দিই। বিয়েটা হলে লাভ ছিল না বলো? শুভ্র এই বাড়ির জামাই হলে আব্বার রাগ পড়তো না? যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম আমি আর তোমার ভাই। কি হলো শেষ অবধি? নিজে কপাল নিজেই পোড়ালো আফরোজা আপা। এই বিয়ে শেষ হলে কেউ মুখ মুখ দিয়ে কখনো কেউ বলবে এ বাড়ি আসার জন্য? আমি তাও এবার বলে আনলাম। আর কি আনবো? কে করবে আব্বার সাথে যুদ্ধ? আর একবার বললে আমাকে সদ্য বাপের বাড়ি পাঠাবে। চৌধুরী বাড়ির পুরুষদের যা রাগ, আমার 14 পুরুষের অমন রাগ নেই। তুলি তাদের কথোপকথন শুনে আর ভেতরেই গেল না, রাগে চলে এলো রুমে। শুভ্র তখন মাত্র এই গোসল সেরে বেরিয়েছে, সে শার্ট পরছিল। তুলি গিয়ে দরজায় খিল তুলে দিল। শুভ্র দরজা বন্ধ হওয়ার আওয়াজে পেছনে ফিরল। তুলির দিকে চেয়ে দুষ্টু হেসে বলল, কি ব্যাপার, দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন? তুলি এসব কথা পাত্তা দিল না, সোজা শুভ্রর সামনে দাঁড়ালো, বলল, আমরা কবে ঢাকা যাচ্ছি? আজ কেন? আম্মুকে কিছু বলবেন না। আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে আনিয়েছেন শুধুমাত্র আপনার সঙ্গে তানির বিয়ের কথা বলার জন্য। এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তার নেক্সট টাইম আপনাদের এই বাড়ি আনাবে না আর। শুভ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি সব কোথা থেকে শুনলে? আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি। তুলি মিথ্যা বলছে না, শুভ্র জানে। শুভ্র বিশ্বাসও করে তার নানা বাড়ির মানুষ চূড়ান্ত স্বার্থপর। কিন্তু আফরোজা এমন জেদ ধরলেন শুভ্র মানা করতে পারেনি। রাগে শুভ্র চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল, আমরা চলে যাচ্ছি। ওরা বলবে কেন আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতে দেব না। কথাটা বলেই শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রুম থেকে। শুভ্র ভেবেছিল আফরোজাকে কিছু বলবে, কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফরোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল। মন চাইল না মায়ের এই সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে। তারপর সেদিন বিয়ে থেকে আসার পর শুভ্র আর কখনো চৌধুরী বাড়ি যায়নি। আফরোজা অপেক্ষা করেন কেউ আসবে তাকে নিতে, বলবে একবার যাওয়ার জন্য, কিন্তু না, কেউ আসেনি। শুভ্র বুঝে কিছু কিছু অভিমানের জোরটা বড্ড বেশি থাকে। অভিমান কাটলেও সেখানে জন্ম নেয় ক্ষোভ। সেই ক্ষোভ কেড়ে নেয় নিজের সঙ্গে সুন্দর সম্পর্কগুলো। ক্ষোভের দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয় সম্পর্কগুলো। সম্পর্কের আহুতি দিয়েই যেন ক্ষোভের শান্তি। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। শুভ্রর স্বামী হওয়ার 3 বছর 6 মাস কেটেছে। তুলি এমবিবিএস পাশ করে একটা ক্লিনিকে জব নিয়েছে। সামনে ডিগ্রিও করার ইচ্ছা। শুভ্র এর মধ্যে এমডি করছে ক্লিনিক্যাল সাইডে পেডিয়াট্রিক বিষয়ে। তুলির বাবা বহু বছর পর দেশে আসলেন। তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে। সেই ভাবনা থেকে তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফরোজাকে নিজেদের বাসায়। শুভ্র হসপিটাল থেকে ফিরে আফরোজাকে নিয়ে গেল তুলিদের বাসায়। তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রের জন্যে। যেই না শুভ্রর গাড়ি তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রর জন্য। যেই না শুভ্রর গাড়ি তুলি দেখলো, সঙ্গে সঙ্গে তুলি হেসে লুকিয়ে গেল। তুলির জন্য ইয়াসমিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এসেছিলেন বিছানার উপর। তুলি শাড়িটা একটু নেড়েচেড়ে ব্লাউজ পেটিকোট নিয়ে বাথরুমে গেল। শুভ্র বসার ঘরে সোফায় বসে আছে। তার মুখোমুখি ইয়াজিদ সাহেব। তিনি শুভ্রকে সরাসরি প্রথম দেখলেন। শুভ্র চুপচাপ বসে আছে। মূলত ইয়াজিদ সাহেবের সঙ্গে সে কি কথা বলবে খুঁজেই পাচ্ছে না। ইয়াজিদ সাহেব এবার নিজেই মেয়ে জামাইয়ের সঙ্গে কথা তুললেন। শুভ্র ভালো আছো তো? হাসপাতালের কাজ কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে আঙ্কেল। সরি বাবা। শুভ্র লজ্জা পেয়ে গেছে। আঙ্কেল আর বাবা বলার অভ্যাসের মধ্যে সে সবসময় কনফিউজড হয়ে যায়। এটা নিয়ে তুলির কাছে সে কম বকা খায়নি, তবুও পারে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ইয়াজিদ সাহেব বললেন, শুনলাম নতুন হাসপাতাল তৈরি করছো। জি বাবা, অন্যের চাকরি আর কথা, নিজের কিছু একটা হওয়া উচিত। হয়ে যাচ্ছে। আমরা 3 বন্ধু মিলে করছি। বাকিটাকে শর্ট পড়ায় ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। টাকা লাগলে আমাকেও বলো, চেষ্টা করব সাহায্য করতে।
লাগলে বলবো বাবা। ইয়াজিদ থামলেন। আর কি কথা বলবেন খুঁজে পেলেন না। তবে শুভ্র ছেলেটাকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট। যেমন দেখতে ভালো তেমনি আচার ব্যবহার, মেয়ের জন্য একদম সোনা পেয়েছেন ইয়াজিদ। তবে ইয়াজিদ যদি জানতেন শুভ্র বেডরুমে তারই মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে, তাহলে হয়তো আজকে তিনি শুভ্র সম্বন্ধে এমন মন্তব্য করতেন না। শুভ্র মনে মনে হাসলো খানিক। বাইরে মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে ভদ্রপুরুষ, অথচ বউয়ের সঙ্গে চূড়ান্ত অভদ্র। একমাত্র তুলি এর ভুক্তভোগী। তুলি জানে শুভ্র কেমন ফাজিল এবং অসভ্য। ইয়াজিদ এবার স্ত্রীকে ডাকলেন। ইয়াসমিন রান্নাঘরে নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিলেন। স্বামীর ডাক শুনে তিনি এলেন। ইয়াজিদ বললেন, কথাটা বলে ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটলেন। তুলি তখন সবে শাড়ি পরেছে, শাড়ি সামলাতেই পারছে না তুলি। শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করা লাগছে। ইয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন। তুলি মায়ের দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, আম্মু পরায় দাও না এটা। ইয়াসমিন এসে শাড়ির আগা ধরলেন। শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন, তুই এত বছরেও শাড়ি পরা শিখলি না? আজ বাদে কাল উঠিয়ে নিবে, তখন কিভাবে পরবি? তুলি উত্তর দেয় না। মাকে তো আর বলতে পারে না। ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য দুজন আছে, শুভ্র রাম্মু আর স্বয়ং শুভ্র। তুলি শাড়ি পরতে পারে না দেখে শুভ্র একদিন তুলির সামনে বসে ইউটিউব দেখে শাড়ি পরা শিখেছে। তারপর দেখে দেখে শাড়ি পরিয়ে দিয়েছে তুলিকে। সঙ্গে অসম্ভব দুষ্টুমি তো আছে। হাতটা বড্ড চলে শুভ্রর, খালি এখানে ওখানে ছয়। তুলি হাসলো। ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলংকার হালকা কিছু পরালেন। শুভ্র যে বালা দিয়েছিল তুলিকে, তুলি সেটা হাতে দিল। শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানিং। লকেটে তুলি আর শুভ্রর প্রথম অক্ষর ST দেওয়া। লকেটের ভেতরে দুজনের ছবিও আছে। তুলি সেটাই পড়লো আজ। শুভ্রকে আজ সারপ্রাইজ দেওয়া হবে, তাই তুলি একদম শুভ্রর মন মতো সেজেছে। তুলিকে নিয়ে আসা হলো শুভ্রর সামনে। তুলি ধীর পায়ে এগোচ্ছে। তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছিল। শুভ্র হা হয়ে তুলিকে একবার দেখলো। পরপরই সবাই পাশে আছে দেখে শুভ্র চোখ সরিয়ে নিল। গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসলো। ইয়াসমিন তুলিকে শুভ্রর পাশে বসালেন। শুভ্র গা ঘেঁষে বসেছিল তুলি। শুভ্র ও বড়রা পাশে আছে দেখে একটু সরে বসলো। তুলি এটা দেখে মাথা নিচু করে হেসে ফেললো। আসছে তুলি, লাজুক বর। হ্যাঁ, ইয়াজিদ বললেন, আফরোজা, শুভ্র তুলির সম্পর্ক এবার এগোনো উচিত। কথা দিয়েছিলাম মেয়েকে 2 বছর পর তুলে দিব। দেরি হয়েছে, কিন্তু কথা রাখবো আমি। আরো আগেই দিতে পারতাম, কিন্তু আমি দেশে নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে, সেটা বাবা হয়ে মন মানছিল না আমার। রাগ করো না এটার জন্য। এখন আমি দেশে এসেছি। আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ওর শ্বশুর বাড়ি পাঠাবো। কি বলো তুমি? শুভ্র অবাক হয়ে ইয়াজিদের দিকে তাকালো। তুলি হাসছে মনে মনে। আফরোজা খুশি হয়ে বললেন, অবশ্যই। তুলিকে আমি নিজের মেয়ের থেকে কম দেখিনি ভাইজান। ও আমার ঘরে আসা মানে আমার একটা মেয়ের অভাব পূরণ করা। আমরা রাজি। শুভ্র এবার হালকা হাসলো। ইয়াজিদ বললেন, কথাবার্তা তাহলে সারা যাক। জোবায়ের, তোমার বোন আর দুলাভাইকে নিয়ে ছাদে ঘুরে আসো। যাও। জোবায়ের হেলে দুলে এসে শুভ্রর হাত ধরল, বলল, চলো দুলাভাই, আপু আসো আসো। শুভ্র জোবায়েরকে কোলে তুলে নিল। জোবায়ের এতেই হম্বিতম্বি করে উঠে বলল, কোলে না, আমি বড় হয়ে গেছি দুলাভাই, নামাও আমাকে। শুভ্র হেসে ফেলল, বলল, ওরে বাবা, বড় হয়ে গেছে যুব। শুভ্র জোবায়ের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে। তুলি সামনে ছাদের দিকে এগোচ্ছে। শুভ্র তুলির পেছন পেছন ছাদের দিকে গেল। ছাদের দরজা পেরোতে জোবায়ের কোল থেকে জোর করে নেমে গেল। শুভ্রর দিকে চেয়ে পড়ল। তোমরা গল্প করো, আই এম গিভিং ইউ গাইস প্রাইভেসি, এনজয়। কথাটা বলেই দৌড়ে চলে গেল জোবায়ের। শুভ্র হাঁটুর বয়সী বাচ্চার মুখে এ ধরনের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। তুলিকে জিজ্ঞাসা করলো, ও প্রাইভেসি দেওয়া শিখলো কিভাবে? তুলি কপাল কুঁচকেই বলল, আরে ওর ফ্রেন্ড এক একটা ভয়াবহ পাকনা, ওদের থেকেই মনে হয়। শুভ্র হালকা হাসলো, বলল, সেদিনের জোবারের আজকে আমাদের প্রাইভেসি দিচ্ছে। বাবা যায়, আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরতো। তুলি হাসলো। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখতে দেখতে 3 বছর কেটে গেছে না? তুলি শুভ্রকে দেখে। শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরে। তুলি শুভ্রর বুকের সঙ্গে মিশে যায়। শুভ্র তুলির কপালের উপর থেকে চুল সরিয়ে বলে, এবার অফিসিয়ালি অ্যান্ড ইকুরেটলি আমার বউ আমি ঘরে তুলব। তারপর আবারও যাবো সাজে খানিমুন। তারপর 2 থেকে 3 জন হয়ে ফিরবো। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করলো। শুভ্র বলল, আমি আর অপেক্ষা করব না, কিন্তু তুলি, বিয়ের 1 বছরের মধ্যে আমার একটা পরিচয়। পরিচয়? ছেলে না? তুলি জিজ্ঞাসা করলো। শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ যা দেন তাতেই আলহামদুলিল্লাহ। শুভ্র এবং তুলির বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী 25শে মে বাদ আসর হতে
হাতে আছে আর মাত্র 10 দিনের মতো। তখন থেকে দুই পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে। শুভ্র ইদানিং হাসপাতাল তৈরির কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে। হাসপাতালের কাজে টাকা পয়সা লাগছে প্রচুর, সেজন্য চেম্বারও করা লাগছে নিয়মিত। তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা আফরোজার উপর চাপিয়ে নিজে দৌড়ে বেড়াচ্ছে। তুলি অবশ্য এতে সক্রিয়। বিয়ের কেনাকাটা সবেতেই আফরোজা তুলিকে সাথে নিয়ে ঘুরেন। হাতে আছে 4-5 দিন। আজকেও আফরোজা বেরিয়েছেন শপিংয়ে, সঙ্গে তুলি আর জোবায়ের। আজ বিয়ের বেনারসি কেনা হবে। আজকালকার যুগে লেহেঙ্গা খুব চলে, কিন্তু শুভ্রর এক কথা, বিয়ে বলুক আর বউ ভাত না হয় হলুদ, প্রতিটা অনুষ্ঠানে শাড়ি পরতে হবে। তাই তুলি শুভ্রর পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে। দোকানদার শাড়ি দেখাচ্ছে, একটা ছোট কিশোর ছেলে শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে। আফরোজা এখান থেকে একটা লাল শাড়ি দেখিয়ে বললেন, আয় তুলি, এটা দেখ, সুন্দর না? তুলি শাড়িটা নেড়ে দেখলো, বেশ সুন্দর শাড়ি। তুলি আয়নার সামনে গিয়ে শাড়ি গায়ে জড়িয়ে শুভ্রকে ছবি পাঠালো। শুভ্র এখন কনস্ট্রাকশন এরিয়ায়, সবাইকে বলছিল কোন দিকে কোন জিনিসটা বসাবে। তুলির মেসেজ পেয়ে শুভ্র চেক করলো। লাল শাড়ি পরে মুচকি এসে ছবি পাঠিয়েছে তুলি। নিচে লেখা, বউকে কোন রঙে দেখতে চায় শিশু ডক্টর? শুভ্র হাসলো, লিখে পাঠালো, লালে আমার বউকে বধূ লাগবে, তবে হালকা গোলাপিতে শুভ্রর বেস্ট বধূ লাগবে। তুলি মেসেজটা পেয়ে হাসলো, আফরোজার কাছে গিয়ে বলল, হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু। আফরোজা দোকানদারকে তুলির কথা মতো শাড়ি দেখাতে বললেন। তুলি একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করলো। সেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে শুভ্রর ফোনে পাঠালো। শুভ্র তুলির মেসেজেরই যেন অপেক্ষায় ছিল। শুভ্র ছবি দেখে মুগ্ধ হলো ভীষণ। মনে মনে কল্পনা করলো বিয়েতে শাড়ি সাজে তুলিকে কেমন দেখাবে। শুভ্র রিপ্লাই করলো, বেস্ট ওয়ান, শুভ্রর পারফেক্ট ওয়াইফ। তুলি হাসলো, তারপর শাড়িটা নিয়ে আফরোজাদের পাশে এসে বলল, আম্মু এই শাড়িটাই নেই। আফরোজা হেসে উঠলেন, বললেন, তোকে সবচেয়ে ভালো এটাতেই মানিয়েছে। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসলো। আফরোজা তারপর শাড়িটার টাকা মেটালেন। তারপর একে একে অলংকার সহ মেকআপ প্রসাধনী সামগ্রীও কেনা হলো। সারাদিন শপিং করে তুলি ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছে মাত্রই। মনে মনে ভাবছে, আগের আকতি ঠিক ছিল, কোনো ঝামেলা নেই, শুধু কবুল বলার বিয়ে হয়ে যাওয়া। এসব অনুষ্ঠান বিরক্ত লাগছে তুলির। 5 দিন যাবৎ ক্লিনিক করে বাসায় এসে আবারও এসব ঝামেলা। গা ধরে যাচ্ছে ব্যথা। এবার আগামীকাল থেকে তুলি ক্লিনিকে ছুটি নিয়েছে, জয়েন করবে বিয়ের 3 দিন পর। তারপরে আবারও সেই একঘেয়ে জীবন। তুলি দীর্ঘশ্বাস ফেলল। সব ভাবনার মধ্যে শুভ্রর কলটা তখনই এলো। তুলির মনে হলো সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই শুভ্রর একটা কলেই হাওয়া হয়ে গেছে। তুলি কল ধরলো, লম্বা করে সালাম দিল মজা নিয়ে। শুভ্র হাসলো, ছোট্ট করে সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আজ এত প্রতিভক্তি? মাথায় কি চলছে তোমার? তুলি হেসে বলল, সব কামাচ্ছি শিশু ডক্টর। শুভ্র পেডিয়াট্রিকে এমডি করার পর থেকে তুলি শুভ্রকে শিশু ডক্টর ডাকে। আগে স্যার ডাকতো বলে শুভ্র বেশ রাগ করতো। শুভ্রর মতে হাজবেন্ডকে আদর করে কত নামে ডাকা যায়, এই স্যার আবার কি ডাক। অবশেষে তুলির ডাক বদলেছে। তবে এত বছর চেষ্টা করেও তুলির মুখ থেকে আপনি ডাক কোনো ক্রমে শুভ্র তুমিতে কনভার্ট করতে পারেনি। অসম্ভব এক ব্যাপার যেন এটা। শুভ্র তুলির কথায় হেসে বলল, আর কটা দিন, তারপর আরো এক্সট্রা ভাবে সাউভ কামাবো তোমায় দিয়ে। তুলি অবাক হওয়ার ভান করে বলল, কিভাবে? শুভ্র দুষ্টু হাসলো, বলল, আওয়ার ফার্স্ট নাইট ইজ কামিং তুলি। শুভ্রর এমন কথায় তুলি লজ্জা পেল বোধ হয়। এতটা রাত দুজন একসঙ্গে কাটিয়েছে, অথচ তুলি এখনো সেই প্রথম রাতের ন্যায় লজ্জা পায়। রীতিমতো বাসর নাইট এসব শুনতেই পারে না। শুভ্র এসব ভেবে হাসলো। তুলি মেকি রাগ দেখিয়ে বলল, আপনার জীবনে কয়বার আসে এই ফার্স্ট নাইট? শুভ্র উত্তর দিল, একবারই আসবে, 5 দিন পর। তাহলে এত বছর কি ছিল? শুভ্র হাসলো, জড়ানো গলায় বলল, ওসব রাতের অনুভূতি অন্যরকম ছিল তুলি, কিন্তু সামনে যে রাতটা আসবে সেটা আলাদা একদম। তুমি প্রপারলি আমার জন্য বউ সাজাবে, আমরা স্বলোকের সামনে কবুল বলবো, আমাদের বাসর সাজানো হবে, ফুলের বিছানায় তুমি ঘুমটা দিয়ে বসে থাকবে, আমি আসবো, ঘুমটা সরিয়ে মুগ্ধ হয়ে বলবো, মাশাল্লাহ। তুমি লজ্জা পাবে। তারপর আমরা কথা বলবো সারা রাত। শুভ্রর মুখ থেকে তুলি কথা কেড়ে নেয়। শুভ্র হাসে কৌতুক করে বলে, হ্যাঁ, ছাদের আলোয় বসে আমরা দুজন এ রাতটা শুধু কথাই বলবো, আর কিচ্ছু না। তুলি শুভ্রর কথার ধরনে হেসে ওঠে। এখনো এত দুষ্টু কথা বলেই শুভ্র। তুলির হাসি শুনে শুভ্র হাসে। তারপর দুষ্টুমি বাদ দিয়ে সুন্দর করে জিজ্ঞাসা করে, তারপর আজকে সারাদিন কি করলে? আজ তুলির হলুদ সন্ধ্যা ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। তুলিকে আজ সবুজ পাড়ের হলুদ রঙের
শাড়ি পরিয়ে সোফায় বসানো হয়েছে। তুলির সকল কাজিনরা সবুজ রঙের শাড়ি পরে আছে। রুমে হালকা আওয়াজে গান বাজছে, মেহেন্দি হে রাচনেওয়ালি। সবাই গানের সঙ্গে গুনগুন করছে। একসময় অপেক্ষা শেষ হলো, হলুদ নিয়ে ঘরে এলেন ইয়াসমিন। তুলির পাশে বসে প্রথমে চুমু বসালেন মেয়ের কপালে, তারপর তুলির দুগালে হলুদ লাগিয়ে হালকা হেসে বললেন, হলুদের মতোই ফুটে থাকুক তোর সারা গা, স্বামী সোহাগী হমা। ইয়াসমিন তার চোখ থেকে কাজল নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিলেন। তুলির মনে পড়ল সাজেকে একবার শুভ্র কয়লার কালি দিয়ে তুলির কানের পেছনে নজর ফোঁটা দিয়ে দিয়েছিল। তখন বিয়ের শুরু সময় ছিল। তারপর ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়া লাজুক শুভ্রর খোলস ভেঙে অসভ্য শুভ্র হওয়া, তুলি ও শুভ্রর সামনে খোলা বইয়ের মতো হওয়া, সবকিছুই এখনো তরতাজা স্মৃতি। আজ তুলি সেই শুভ্র স্বামীকে আবার স্বামী হিসেবে কবুল করতে যাচ্ছে। এবার শুভ্রর বাসায় তুলির একটা সংসার হবে। শুভ্রর কথা মতো সেই সংসারের রানী হবে তুলি, আর শুভ্র রাজা। নিজেদের এসব কথা ভেবে তুলির বুকটা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে অদ্ভুত তৃষ্ণায়। একে একে সবাই তুলির শরীরে হলুদ মাখিয়ে দিল। তুলি সারা শরীরে এক ফোঁটাও জায়গা নেই, সবখানেই কাঁচা হলুদ। তুলিকে দেখে মনে হচ্ছে হলুদের মিশ্রণে ডুব দিয়ে এসেছে ও। তুলি নিজেকে দেখে বিরক্ত হয়ে বলল, বিয়ে মানেই এক গাদা হলুদে ডুবে যাওয়া। উফ। তুলিকে এই অবস্থায় দেখে সব কাজিনরা হাসছে। পুরো হলুদ মুখের মধ্যে একমাত্র তুলির চোখটাই সাদা। একজন তো মজা করে শুভ্রকে ভিডিও কল দিয়ে বসলো। শুভ্র ফোনের ওপাশ থেকে তুলিকে দেখে হাসতে হাসতে শেষ। শুভ্র হাসতে হাসতে বলল, হলুদ বোধহয় একটু কম পড়েছে চারিকা, আরও লাগানো উচিত ছিল। শুভ্রর কণ্ঠ শুনে তুলি সামনে চোখ তুলে তাকালো। শুভ্র ভিডিও কলে। তুলি লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢাকলো। শুভ্র দেখে ফেলেছে, আর দেখানো যাবে না। ওপাশ থেকে শুভ্র এটা দেখে টিপ্পনি কেটে বলল, খুব লুকিয়ে পড়েছে তুলি, আমরা তো কেউই তোমাকে দেখতে পাচ্ছি না। শালিকারা আপনারা কেউ দেখছেন আপনাদের বোনকে? সবাই একসঙ্গে জোরে বলে উঠল, না দুলা ভাই। সবাই এভাবে মজা নিচ্ছে দেখে তুলি মুখ লুকানো অবস্থায় হেসে ফেলল। তুলির দেখা দেখি সবাই হেসে উঠল। হলুদ সন্ধ্যা এভাবে স্বপ্নের মতো কাটলো এই অ্যারেঞ্জ ম্যারেজ দম্পতির। শুভ্র তুলির বিয়ের দিন ঘনিয়ে এসেছে। আগামীকাল আসর পর বিয়ে। তুলিদের বিল্ডিং পুরোটাই সাজানো হয়েছে, বাতি, সদর গেট ফুল দিয়ে সাজানো হয়েছে। জামাই আসবে এই বাড়ি, একটা আলাদা সৌন্দর্য তো দেখানো লাগবে নিজেদের। সন্ধ্যার পর চা খেয়ে ইয়াজিদ তখন রুমে বসে আগামীকালের খরচের হিসাব করছেন। হঠাৎ দরজায় টোকা পড়ল। বাবা আসবো? ইয়াজিদ চোখ তুলে তাকালেন। মেয়েকে দেখে বললেন, আসো, ভেতরে আসো। তুলি হেঁটে ভেতরে ঢুকলো। বাবার পাশে বিছানায় বসে বাবার দিকে চেয়ে বলল, ডেকেছিলে? মা বলল। ইয়াজিদ তুলিকে দেখলেন। তুলির গা থেকে আজ হলুদ, পারফিউম সব মিলে সুন্দর একটা বউ বউ গন্ধ আসছে। মুখটা লাগছে যেন আস্ত এক চাঁদের টুকরো। বিয়ের ফুল ফুটলে সব মেয়েদের মুখটা লাগছে যেন এক আস্ত চাঁদের টুকরো। বিয়ের ফুল ফুটলে সব মেয়েদেরই বোধহয় চেহারা সৌন্দর্য বাড়ে। ইয়াজিদের আবারও মনে পড়ে যাচ্ছে মেয়ে তার চলে যাবে কাল পরের বাড়ি। এতদিন মেয়েকে পরের বাড়ি দেননি, কাল দিতে হবে। তারপর এই ঘরটা ফাঁকা হয়ে যাবে, ঠিক ইয়াজিদের বুকটার মতো। ইয়াজিদের বুকে কিছু যেন একটা দলা পাকাতে চাইছে। কষ্ট নাকি মেয়ে বিয়ে দেওয়ার যন্ত্রণা? ইয়াজিদ একটু কাশলেন। তুলি উৎসুক চোখে বাবার দিকে চেয়ে আছে। ইয়াজিদ কথা তুললেন, ভালো লেগেছে তোমার? কাল তো বিয়ে, ব্যাগ গুছিয়েছো? তুলি বাবার এমন প্রশ্নে আহ্লাদ দেখালো। তুলি জবাব দিল, মা গুছিয়ে দিয়েছেন। এখান থেকে বেশি কিছু নিয়ে যেতে শুভ্রতা মানা করেছেন। জরুরি কিছু নিয়েছি শুধু। ইয়াজিদ চশমাটা এবার চোখে তুললেন, বললেন, শুভ্র, তোমার স্বামী ছিল এতদিন, কাল থেকে ও ঘরে যাবে, ও ঘর সংসার হবে তোমার। তুমি খুশি? আমাদের সিদ্ধান্তে তুমি কখনো এত বছর আফসোস করেছো? বলো আমাকে। তুলি বুঝতে পারলো মূলত ইয়াজিদ কেন তাকে ডেকে পাঠিয়েছে, শুভ্রদের সম্পর্কে জানতে। উৎকণ্ঠায় ভুগছেন ইয়াজিদ। তুলি হালকা হাসলো, বাবার দিকে চেয়ে দৃঢ় গলায় বলল, তোমাদের সিদ্ধান্তটা ভালো ছিল বাবা। হয়তো আমি নিজে কাউকে পছন্দ করলে শুভ্র স্যারের মতো বর বা তার পরিবারের মতো পরিবার পেতাম না। আমার জীবনটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ বাবা। ইয়াজিদ মেয়েকে দেখলেন। তুলির চোখে মুখে খুশি ঝলমলাচ্ছে। ইয়াজিদ মনে মনে বাবা হিসেবে প্রচণ্ড খুশি অনুভব করলেন। খুশিটুকু লুকিয়ে তারা দেখিয়ে হিসাবের খাতাটা হাতে নিয়ে বললেন, আচ্ছা যাও, এখন তোমার আম্মুকে পাঠিয়ে দিও একবার, কথা আছে। তুলি বাবাকে দেখে। বাবাদের বোধহয় সন্তানদের পাশে কান্না করা মানায় না, হোক সেটা খুশির কান্না। শুভ্র আজ শেরওয়ানি পরেছে, সাদা রঙের শেরওয়ানি। গলার কাজটায় কারুকাজ করা, হাতের মধ্যে সিলভার রঙের কারুকাজ করা। শুভ্রর মাথায় পাগড়ি সরিয়ে দিলেন আফরোজা। তারপর শুভ্রর ঘাড়ে নজর ফোঁটা দিয়ে বললেন, 1000 বছর বেঁচে থাকুক আমার শুভ্র, কারো নজর না লাগুক।
পাশ থেকে আরিফ টিপ্পনি কেটে বলল, কাকিমা নজর তো লেগে গেছে শুভ্রর, তার বউয়ের। আফরোজা বাচ্চাদের এসব পাগলামি কথায় হেসে চলে গেলেন। শুভ্রর আরিফের হাতে থাপ্পড় বসিয়ে বলল, আম্মুর সামনে তোর মুখ কাছের মতো চলে, মোহরে বড় লাগবে। ফারহান হাসলো। আরিফ বলল, আর মহু, একটা বাচ্চাই মোহর থেকে আলাদা করে দিয়েছে আমাকে। রাতেও পাই না, দিনেও পাই না, তার মধ্যে আরেকটা এসেছে। বাচ্চা নিলে মেয়েদের যে হারে মুড সুইং হয় ভাই, যদি জানতি। দেখবি ছোট থেকে ছোট কথাও কাঁদে, নয় মার বসায় আর বাপের বাড়ি চলে যায়। তোর ভোলা ভালা বউও করবে দেখিস। শুভ্র হাসলো। আয়নার সামনে দাঁড়িয়ে পাগড়ি ঠিক করতে করতে বলল, বাচ্চা আসলে আমার বউয়ের 7 ক্ষণ মাফ। একটা বেবি ক্যারি করার জন্য তাকে 1000 বার কাদার মারার অনুমতি দেওয়া হলো। শুধু বাপের বাড়ি যাওয়া যাবে না, আমার বাড়ি বসে বসে রাগ মেটাক, ভাগো যা ইচ্ছে। ফারহান এবার হা হুতাশ করে বলল, শুভ্র রে, আরিফ 2 বাচ্চার বাপ হয়ে যাচ্ছে, আর আমিও বাপ হয়ে গেলাম। পিছিয়ে গেলি তুই, বিয়ে করে নে জলদি জলদি, আমাদের সঙ্গে কম্পিটিশনে লাগ, বুঝলি? শুভ্র হাসলো, কিছু বলল না। একটা বাচ্চার আবদারি করবে সে আজ তুলির কাছে। একবার করবে, বারবার করবে। 32 বছর হয়ে গেল, মামা, কাকা, দুলা ভাই সব ডাক শুনলো। এবার একটা বাবা ডাক শোনা লাগবে। শুভ্র তুলিকে বলবে, তুলির কিছু করা লাগবে না, শুধু বেবি ক্যারি করবে, পৃথিবীতে আনবে আর দুধটুকু খাওয়াবে। বাচ্চার বাকি দেখাশোনা শুভ্র একাই করবে। শুভ্রর দম আছে এখনো, বুঝিয়ে দিবে মিসেস প্রত্যাশা হোসেন তুলিকে। তুলি শুভ্রর আর তার টেক্সট দেখছে। লাস্ট মেসেজ এসেছিল আধা ঘন্টা আগে, শুভ্র পাঠিয়েছে। রেডি হয়ে ছবি দিও। তুলি উত্তর করেছে, একবার এসে দেখে নিন বউকে। তুলি রেডি তো হয়েছে। হালকা গোলাপি রঙের শাড়ি, সোনালী রঙের গহনা, অনামিকা আঙ্গুলে জলজল করছে শুভ্রর পরিয়ে দেওয়া স্বর্ণের আংটি। হাতে শুভ্রর দেওয়া বালার সঙ্গে ডজন চুড়ি পড়েছে। ইয়াসমিন বালা দুটো আজকের জন্য খুলে রাখতে চেয়েছিলেন, তুলি দেয়নি। শুভ্রর দেওয়া দ্বিতীয় উপহার, যা তাদের ভালোবাসা প্রকাশ করে। এটা দিয়ে শুভ্র প্রথম তুলিকে ভালোবাসি বলেছিল। তুলির স্মৃতি জড়িয়ে আছে বালা দুটোতে। শুভ্রর পাল্টা মেসেজ, আমি তাহলে ছবি দিব না, একবার কবুল পড়ে দেখা দিচ্ছে। তুলি হাসলো। পাগল এখনো। তুলি স্ক্রল করে তাদের পুরনো মেসেজ পড়তে থাকে। এরপর তো আর মেসেজে কথা খুব কম হবে। ও ঘরে সংসার পাতবে তুলি, যা কথা বলায় সামনাসামনি হবে। তুলি মেসেজগুলো আবারও পড়ছে, লাজুক হাসছে বারবার। বর এসেছে, বর এসেছে। সাজ রব পড়ে গেল তুলিদের বাড়ি। তুলি উঠে দৌড়ে গিয়েও আটকে গেল। বর আসার দৃশ্য নাকি বউদের দেখতে নেই, নজর লাগে। তুলি হেসে আবারও বসে গেল বিছানায়, বুকটা লাফাচ্ছে খুব। শুভ্র এসেছে, তুলির বর এসেছে। শুভ্রকে বরণ করা হলো, পাশ থেকে টাকা চাওয়া হলো 50,000। বেচারা শুভ্র পড়েছে ফ্যাসাদে। বইয়ের কাছে যেতেও 50,000, তারপর আবার কাজিনগুলো হুমকি দিয়েছে বাসর রাতে নাকি টাকা দিয়ে ঘরে ঢুকতে হবে। ও গড! শুভ্র কি করবে? দিল টাকাটা। টাকা পেয়ে হই হুল্লোড় চলল কিছু সময়। শুভ্রকে ঘরে ঢুকানো হলো। ঘরেই স্টেজ করা হয়েছে ছোটোখাটো। শুভ্রকে প্রথমে মিষ্টি খাওয়ানো হলো। শুভ্র সুগার কম খায় ইদানিং, তবুও মিষ্টি খেলো। আফরোজা বলেছেন এটা নাকি নিয়ম। শুভ্র উসখুস করছে, তুলিকে এরা কখন এনে পাশে বসাবে। আধা ঘন্টা তো কাটলো। আরও 10 মিনিট পর তুলি এলো। একপাশে ইয়াসমিন, অপর কাঁধ ধরে আছে অন্য এক মেয়ে। হাঁটার তালে তুলির শাড়ির কুচি তুলছে। শাড়ির আঁচলটা সম্পূর্ণ কারুকাজ করা, ঝুলে আছে একপাশে। শুভ্র জানা মতে তুলি ওই হেঁটে আসা তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এই দৃশ্যে শুভ্রর যে কোনো সময় মিনি হার্ট অ্যাটাক হলেও হতে পারে। তুলি ধীর পায়ে এগিয়ে এলো। শুভ্রর পাশে বসানো হলো তাকে। শুভ্র তুলিকে একবার দেখে চোখ সরিয়ে নিল। বড়রা পাশে। তুলির ক্লাসমেটরা এগিয়ে এসে তুলি শুভ্রকে মিষ্টি খাওয়ালো। তারা শুভ্রর সঙ্গে তেমন কিছু মজা করলো না, তবে তুলির কানে কানে বলে গেল, একরোখা স্যারের সঙ্গে প্রথম বাসরটা কেমন কাটে জানাইস। তুলি মাথা নিচু করে হাসে। এদের কে বলবে? তাদের এই একরোখার আগে মেজাজি স্যার একাকী রুমে বড্ড রসিক আর রোমান্টিক ভেবে তুলি হাসলো। প্রিন্সিপাল এলেন এবার। শুভ্র তুলিকে মিষ্টি খাইয়ে দোয়া দিলেন। তুলির দিকে চেয়ে বললেন, শুভ্র কিন্তু 2 বছর আমাদের থেকে বিয়ের কথা লুকিয়েছে। বুঝি না, বিয়ে আল্লাহর মসজিদ, যার সঙ্গে যার জোর তার সঙ্গে তার বিয়ে। আমি খুশি হয়েছি তোমাদের বিয়েতে, খুব ভালো থাকো। তুলি লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করলো। প্রিন্সিপাল শুভ্রর দিকে চেয়ে বললেন, বিয়ের কথা আমাদের থেকে লুকিয়ে ঠিক করনি শুভ্র। তোমার আগামী 7 দিনের ছুটি ক্যান্সেল করা হলো। সামনের মাসে 15 দিনের ছুটিও ক্যান্সেল। শুভ্র হাসলো লজ্জিত গলায়, তারপর বলল, সরি স্যার। প্রিন্সিপাল হু হা করে হাসলেন। শুভ্রর কাঁধে হাত রেখে বললেন, আই ওয়াজ কিডিং ইয়াং ম্যান। ছুটি পাবে তুমি, জমিয়ে নিজের বিবাহিত লাইফ এনজয় করো। গুড লাক। তুলি স্যার যেতেই জিজ্ঞাসা করলো, সামনের মাসে আবার 15 দিনের ছুটি কেন?
ফর হানিমুন। তুলি কিছুক্ষণ শুভ্রকে হা হয়ে দেখে পরপরই লজ্জায় মাথা নিচু করলো। এই শিশু ডক্টর একদম লাগাম ছুট হয়েছে। যত বলে যাতা বলে শুধু। এবার কবুল বলার পালা। কবুল বলা হবে শুধু বিয়েতে ছবি তোলার জন্যে। আকনামা তো আগেই হয়ে আছে। কবুল বলার মুহূর্তে তুলির ঘোমটায় আড়াল করা মুখের দিকে শুভ্র তাকালো। তুলি আর চোখে শুভ্রর দিকেই চেয়েছিল। শুভ্র তুলির দিকে চেয়ে ভুবন ভুলানো এক হাসি দিল। তুলির বুক বরাবরের মতোই ধক করে উঠল। চোখ সরিয়ে নিল তুলি। কাজী তুলিকে বললেন, বলো মা কবুল। তুলি এক নজর শুভ্রের দিকে তাকালো। শুভ্র ভীষণ উৎসুক চোখে তুলিকে দেখছে। তুলি শুভ্রর ওই মুখটার দিকে চেয়ে মৃদুস্বরে বলল, কবুল। শুভ্র মুগ্ধ চোখে তুলিকে দেখলো। প্রথমবার কবুল বলার সময় তুলির কণ্ঠে জড়তা ছিল। আজ তুলির কণ্ঠে আছে আত্মবিশ্বাস, আছে শুভ্রর প্রতি অগাধ ভালোবাসা। শুভ্রকে কবুল বলতে বলা হয়। শুভ্র তুলির দিকে চেয়ে হালকা আওয়াজে বলে দিল, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। পুরো ঘরময় হই হুল্লোড় লেগে গেল এক প্রকার। তুলিকে শুভ্রর পাশে বসানো হলো। আয়না আনা হলো। আয়নায় তুলির মুখ দেখিয়ে শুভ্রকে জিজ্ঞাসা করা হলো, বলো তো কাকে দেখা যাচ্ছে? শুভ্র হালকা হেসে জবাব দিল, আমার অর্ধাঙ্গিনীকে। তুলি লাজুক গলায় শুভ্রর মুখটা এবার দেখে মাথা নিচু করে বলল, আমার ভয়ঙ্কর শিশু ডক্টরকে। শুভ্র লজ্জা পেয়ে তুলির দিকে তাকালো। তুলি লজ্জায় ফিরে তাকালো না শুভ্রর দিকে। অতঃপর মহাসমারোহে হাসি খুশি ভাবে সম্পন্ন হলো পেডিয়াট্রিক ডাক্তার উমায়ের হোসেন শুভ্র এবং সদ্য ডাক্তার প্রত্যাশা হোসেন তুলির। সকল রীতিনিয়ম শেষ করে তুলিকে শুভ্র রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছে শুভ্রর দাদাবাড়ির কিছু মেয়েরা। যাবার আগে এক গ্লাস দুধ আর দুটো মিষ্টি প্লেটে রেখে সাপ সাপ বলে গেছে শুভ্র রুমে এলে প্রথমে সালাম করে তারপর এগুলো খাওয়াতে। তুলি ঘোমটা টেনে হাঁটু ভেঙে বসে আছে বিছানায়। অনেকক্ষণ হয়েছে বাইরে শুভ্রর কথা শোনা যাচ্ছে। বাসর ঘরে ঢোকার জন্য বেচারার পকেটটা কাটা হচ্ছে। তুলি ওপাশে শুভ্রর এক একটা ঝগড়া করা শুনে হাসে। একসময় দরজা খোলার আওয়াজ আসে। শব্দ পেয়ে ঘোমটা টেনে মাথায় তুলে তুলি। শুভ্র তুলিকে দেখে দরজার ছিটকিনি তুলে বলল, ঘোমটা টেনে আর কি করবে? গরম লাগলে খুলে ইসি হও। তুলি শুনলো না, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তুলি চাইছে শুভ্র নিজে এসে তুলির ঘোমটা খুলে দিয়ে মুখটা দেখুক, মুগ্ধ হয়ে বলুক মাশাআল্লাহ। শুভ্র এসি অন করে দিল। তারপরে এগিয়ে এসে বিছানায় তুলির মুখোমুখি বসলো। তুলি একবার আর চোখে শুভ্রকে দেখে চোখ ফিরিয়ে নিল। শুভ্র হাত বাড়িয়ে তুলির ঘোমটা খুলল। তুলি ধীরে ধীরে এবার শুভ্রর দিকে চোখ তুলল। দুজনার চোখে চোখ পড়ল। শুভ্র হালকা হেসে তুলির ডান হাতটা হাতে নিয়ে হাতের পিঠে চুমু খেয়ে বলল, জান্নাতের হুর শুভ্র যে দুনিয়াতে দেখে ফেলল, কি ভাগ্য। তুলি হেসে বলল, ফ্ল্যাট করা কি নতুন শিখেছেন? শুভ্র হেসে বলল, বউ আমার মহা সুন্দরী, ফ্লার্ট শেখা লাগে না, তোকে দেখলে অটোমেটিক আসে। তুলি হালকা হাসলো। লজ্জা পেয়েছে খুব। শুভ্র হাজার গুণ সুন্দর তুলির থেকে। তুলি শ্যামা, অথচ শুভ্র যেভাবে তুলির রূপের প্রশংসা করলো তুলি এখন বিশ্বাস করে ও পৃথিবীর সেরা সুন্দরী নারী। শুভ্র একটু পর বলল, কোলে মাথা রাখি। নিঃসংকোচ আবদার। তুলি হাসলো। হাত দিয়ে ইশারা করে কোল দেখিয়ে ঘুমাতে বলল। শুভ্র তুলির কোলে মাথা রাখলো। তুলি হালকা হাতে মেসেজ করছে শুভ্রর কপাল। শুভ্র বলল, তোমার কথা মতো একটা বুক শেলফ কিনেছে, দেখেছো? ওখানে এই শেলফে তোমার সব রোমান্টিক বই রাখবে আর শিখবে কিভাবে বরকে রোমান্টিক পদ্ধতিতে ইমপ্রেস করতে হয়। শুভ্র হালকা কাশার ভান ধরল। তুলি শুভ্রর কপালে 2 আঙ্গুল ঠেসে বলল, খুব শখ না? শুভ্র চোখ উঁচু করে তুলির মুখের দিকে তাকালো। বলল, শখই তো, আমি হচ্ছে খাঁটি পুরুষ। সকল শখ আহ্লাদ বিয়ের পরের জন্য তোলা রেখেছে। তোমার আগে বা পরে কোনো সতীন আসার চান্স নেই। তোমার তো খুশি হওয়া উচিত। তুলি এবার মুগ্ধ হলো। শুভ্র এভাবে মায়া লাগে কথা বলে কেন? তুলির বুক কাঁপে। পাষণ্ড পুরুষ সেটা কি বুঝে? তুলি মাথা নিচু করে শুভ্রর প্রশস্ত কপালে চুমু খেয়ে ধরা গলায় বলল, থ্যাংক ইউ আমার আগে কাউকে ভালো না বাসার জন্য। শুভ্র চোখ বন্ধ করলো। তুলি মুখ সরিয়ে আনলো। শুভ্র চোখ খুলে বলল, আগের জন্য থ্যাংক ইউ দিলে, পরের জন্য দিবে না? ওটা ভবিষ্যৎ। পুরুষ মানুষের বেলায় গ্যারান্টি নেই কবে পিছলে যায়। শুভ্র এই কথা শুনে চট করে উঠে বসলো। তুলির দিকে চেয়ে বলল, মানে তুমি ভয় পাচ্ছ আমি তোমার সতীন আনবো বা কোনোদিন পরে কি করবো কিনা? হাউ কুড ইউ থিঙ্ক লাইক দ্যাট তুলি? শুভ্র আহত ভঙ্গিতে বলল। তুলি তাকালো। আগের ন্যায় ভাবলেশীন ভাবে বলল, আমি বললাম তো ভবিষ্যৎ ওটা। পুরুষ মানুষ পিছলে না, শুনেনি কখনো? শুভ্র তুলির থুতনি চেপে মুখটা নিজের দিকে ফেরালো। তুলি তাকালো। শুভ্র শান্ত স্বরে বলল, শুনেছি সঙ্গে এমন পুরুষও দেখেছে যারা একজনকে ভালোবেসে জীবন পার করে দিয়েছে। তুলি কিছু বলল না। শুভ্র তুলিকে ছেড়ে দিল। রাগ করে বাথরুমে গিয়ে এসে রনি পাল্টে ট্রাউজার টি শার্ট পরে বিছানায় এসে সোজা হয়ে শুয়ে পড়ল। তুলি হা করে শুভ্রর রাগ দেখছে। আজ বাসর রাতে ওরা ঝগড়া করলো। এই রাত নিয়ে এত পরিকল্পনা করে এটাও দেখাচ্ছিল। তুলি ছোট্ট করে শ্বাস ফেললো। টি টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে শুভ্রর দিকে এগিয়ে বলল, উঠুন, এসব খেয়ে ঘুমান।
সকালে আপনার কাজিনরা দেখলে কিন্তু আমায় প্রশ্ন করবে। শুভ্র কাজ ঝাঁকিয়ে বলল। তুমি খাও, আমি সুগার খাই না। তুলি বলল, তাহলে দুধটুকু খেয়ে ঘুমা। শুভ্র উত্তর দিল না। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দুধের গ্লাস আবার জায়গায় রাখলো। গরম লাগছে, ভারী লেহেঙ্গা গায়ে, শরীর ঢলে পড়তে চাইছে। তুলি উঠে লেহেঙ্গা খুলে শাড়ি গায়ে জড়ালো। এবার বসলো চুলের ক্লিপ খোলায়। ক্লিপ মনে হচ্ছে 1000 ডজন লাগিয়েছে পার্লারের মেয়েরা। কোথায় কোথায় লাগানো সেটাও খুঁজে পাচ্ছে না। তুলি আয়নায় দেখলো শুভ্র শুয়ে আছে বিছানায়। তুলি শুভ্রকে শুনিয়ে শুনিয়ে বলল, বাসর রাতে গল্প কত পড়লাম। হাজব্যান্ড ওয়াইফ গল্প করে, আদর করে, চুলের ক্লিপ খুলে দেয়, বুকে নিয়ে ঘুমায়। আর আমার কপাল দেখো, বিবাহিত জীবনের শুরুটাই ঝগড়া দিয়ে হলো। শুরুতেই এই অবস্থা, বাকি জীবন তো পড়েই আছে। ও বাবা, এটা কার সাথে বিয়ে পড়িয়ে দিল আমার। চুলের ক্লিপগুলো তুলি আসলেই খুলতে পারছে না। চুল ছিঁড়ে হাতে আসছে বারবার। তুলি কাঁদো কাঁদো মুখে হাল ছেড়ে দিতে চাইলে হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ লাগে। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলে দিচ্ছে। মুখভঙ্গি ভয়াবহ, গম্ভীর, হাসছেও না একদম। তুলি কিছুক্ষণ থম হয়ে শুভ্রকে দেখলো, তারপর ভয়ে ভয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।